আসসালামু আলাইকুম। ট্রান্সফার প্রাইসিং এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম ক্লাস নিব। ট্রান্সফার প্রাইসিং যার বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর মূল্য। তো যেহেতু এই চ্যাপ্টারের উপর আজকে প্রথম ক্লাস, সেহেতু আমরা এই চ্যাপ্টারের যে বেসিক বিষয়টা আছে অর্থাৎ ট্রান্সফার প্রাইসিং বা স্থানান্তর মূল্য কাকে বলে এই বিষয়টা প্রথমে আমরা বুঝবো। তারপর আজকে আমরা কিছু অঙ্কের সমাধান করা শিখব। আচ্ছা, ট্রান্সফার প্রাইসিং যার বাংলা অর্থ হচ্ছে স্থানান্তর মূল্য। আমরা স্থানান্তর মূল্যের একটি সংজ্ঞা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এখানে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানের এক বিভাগ থেকে অন্য বিভাগে যে মূল্যে পণ্য বা সেবার আদান প্রদান হয় সেই মূল্যকে ট্রান্সফার প্রাইসিং বা স্থানান্তর মূল্য বলে। কি বললাম যে কোনো প্রতিষ্ঠানের এক বিভাগ থেকে অন্য বিভাগে যে মূল্যে পণ্য বা সেবার আদান প্রদান হয় সেই মূল্যকে ট্রান্সফার প্রাইসিং বা স্থানান্তর মূল্য বলে। আচ্ছা, বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি। যেমন বড়, বড় প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। হ্যাঁ? যেমন একটা সাবান সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। হ্যাঁ? ধরে নিলাম যে ওই প্রতিষ্ঠানে ২ টা ডিপার্টমেন্ট আছে। একটা ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট এ, আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট বি। এখন এ ডিপার্টমেন্টের কাজ কি? এ ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সাবান তৈরি করা। অর্থাৎ সাবানের যে বডিটা আছে, হ্যাঁ? এ ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সাবানের বডিটা তৈরি করা। আচ্ছা, এ ডিপার্টমেন্ট কি করবে? বডিটা তৈরি করে বি ডিপার্টমেন্টের কাছে ট্রান্সফার করবে। ঠিক আছে? সো বি হচ্ছে সেই সাবানের বডিটা গ্রহণ করে তারা হচ্ছে প্যাকেজিং করবে। প্যাকেজিং করার পর আউটসাইড মার্কেটে বিক্রি করে দিবে। তাহলে এইখানে কিন্তু ২ টা ডিপার্টমেন্টেরই কাজ আছে। এ ডিপার্টমেন্ট সাবানের বডিটা তৈরি করবে, দেন বি এর কাছে পাঠাবে। বি ডিপার্টমেন্ট প্যাকেজিং করে সেটা আউটসাইড মার্কেটে বিক্রি করবে। এখন কথা হচ্ছে এ ডিপার্টমেন্ট যখন সাবানের বডি বি এর কাছে পাঠাবে, তখন একটা মূল্য নির্ধারণ করে সে বি এর কাছে পাঠাবে। এখন যেই মূল্যে বি এর কাছে পাঠাবে সেই মূল্যটাকে বলা হয় ট্রান্সফার প্রাইস। কথা কি বুঝতে পারছি সবাই? এ ডিপার্টমেন্ট যেই মূল্যে বি ডিপার্টমেন্টের কাছে পণ্যটা পাঠাবে সেই মূল্যটাকে বলা হয় ট্রান্সফার প্রাইস। অনেক সময় হয় কি যে এ ডিপার্টমেন্ট যেটা ভ্যারিয়েবল কস্ট হয় সেই ভ্যারিয়েবল কস্টেই বি এর কাছে ট্রান্সফার করে। অনেক সময় এ ডিপার্টমেন্ট সাবানটা তৈরি করতে যা খরচ হয়েছে তার সাথে প্রফিট যোগ করে বি এর কাছে সাবানের বডিটা একটা নির্দিষ্ট মূল্যে ট্রান্সফার করে। তো যে মূল্যে বি এর কাছে ট্রান্সফার করা হোক না কেন আমরা সেই মূল্যটাকে বলি ট্রান্সফার প্রাইস বা স্থানান্তর মূল্য। সো বি ডিপার্টমেন্ট কি করবে? বি ডিপার্টমেন্ট সাবানের বডিটা গ্রহণ করে তারপর মরুকীকরণ করে সে আউটসাইড মার্কেটে বিক্রি করবে। অর্থাৎ এ ডিপার্টমেন্ট এবং বি ডিপার্টমেন্ট তাদের কাজ কিন্তু আলাদা। এ ডিপার্টমেন্ট সাবানের বডি উৎপাদন করবে, তারপর যেই মূল্যে বি এর কাছে পণ্যটা পাঠাবে সেই মূল্যটাকে বলা হবে ট্রান্সফার প্রাইস। বি ডিপার্টমেন্ট ওই পণ্যটা রিসিভ করে তার সাথে মরুকীকরণ বা আনুষঙ্গিক যেসব কাজ আছে সেগুলো কমপ্লিট করে সে আউটসাইড মার্কেটে বিক্রি করে দিবে। তো এখানে আমরা এ এরও একটা লাভ দেখতে পাবো, বি এরও একটা লাভ দেখতে পারবো। অনেক সময় এ লাভ ছাড়াও জাস্ট শুধুমাত্র কস্টেও বি এর কাছে পণ্য ট্রান্সফার করে। তো যে মূল্যে ট্রান্সফার করুক না কেন আমরা সেই মূল্যটাকে বলে থাকি ট্রান্সফার প্রাইসিং বা স্থানান্তর মূল্য। আশা করি ট্রান্সফার প্রাইস কাকে বলে এই বিষয়টা সবাই বুঝতে পেরেছো। আমাদের শীটের হচ্ছে ১, ২ এই ২টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি ৩ নম্বর অঙ্কটা তোমাদের কমপ্লিট করাই দিব। ঠিক আছে? ৩ যদি ভালো মতো বুঝতে পারো তাহলে ১, ২ নরমালি সবাই করতে পারবে। ঠিক আছে? সো আমাদের ৩ নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ইন এ ফার্ম প্রোডাকশন ইজ ক্যারিড অন থ্রু টু ডিভিশন। একটা ফার্মে উৎপাদন হয় ২টা ডিভিশনের মাধ্যমে। দ্য প্রোডাক্ট অফ ডিভিশন এ ইজ ট্রান্সফার টু ডিভিশন বি। এ ডিভিশন তাদের পণ্য বি এর কাছে ট্রান্সফার করে অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ ডিভিশন বি ইজ সোল্ড এট টাকা 258 পার ইউনিট অ্যাজ ফিনিশ গুডস। এবং বি ডিভিশন প্রতিটা পণ্য ফিনিশ গুডস হিসাবে বিক্রি করে 258 টাকা করে। এস্টিমেটেড অ্যানুয়াল প্রোডাকশন ইজ 5000 ইউনিটস। মানে ১ বছরের উৎপাদন হচ্ছে ৫,০০০ ইউনিট অ্যান্ড কস্ট অফ প্রোডাকশন উইল বি অ্যাজ ফলোজ। এবং উৎপাদনের যে ব্যয় তা নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি ডিভিশন এ এর কিছু ব্যয় দেওয়া আছে, ডিভিশন বি এরও কিছু ব্যয় দেওয়া আছে। প্রথমে লেখা আছে ভ্যারিয়েবল কস্ট, ব্র্যাকেটে লেখা আছে পার ইউনিট। তার মানে ভ্যারিয়েবল কস্ট প্রতিটা পণ্যের জন্য দেওয়া আছে। যেমন ৬০ টাকা লেখা আছে, অর্থাৎ প্রতি পণ্যে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ৬০ টাকা। ডিভিশন এর হ্যাঁ প্রতি পণ্যের ভ্যারিয়েবল কস্ট কত? ৬০ টাকা। আর ডিভিশন বি এর জন্য প্রতি পণ্যের ভ্যারিয়েবল কস্ট কত? ৯৫ টাকা। ফিক্স কস্ট আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই ডিভিশনের ফিক্স কস্ট হচ্ছে ১,২০,০০০ টাকা। এটা টোটাল দেওয়া আছে, এটা কিন্তু পার ইউনিটে দেওয়া নাই। হ্যাঁ, ফিক্স কস্ট আমাদের এ ডিভিশনের জন্য দেওয়া আছে কত? ১,২০,০০০ টাকা। আর বি ডিভিশনের জন্য দেওয়া আছে ১,৭০,০০০ টাকা। এখন বলছে ডিভিশন এ ওয়ান্টস টু ফিক্স আপ ট্রান্সফার প্রাইস বাই অ্যাডিং 25% অন টোটাল কস্ট। এ ডিভিশন চাচ্ছে ট্রান্সফার প্রাইস ফিক্স করতে। এ ডিভিশন চাচ্ছে ট্রান্সফার প্রাইস ফিক্স করতে বাই অ্যাডিং 25% অন টোটাল কস্ট। টোটাল কস্টের ওপর 25% অ্যাড করবে, তারপর ট্রান্সফার প্রাইস নির্ধারণ করতে চাচ্ছে। তো এই যে টোটাল কস্টের উপর 25% অ্যাড করবে, এর অর্থ হলো টোটাল কস্টের সাথে 25% প্রফিট অ্যাড করবে। তো টোটাল কস্টের উপর 25% প্রফিট অ্যাড করে এ ডিভিশন তাদের ট্রান্সফার প্রাইস ফিক্স করতে চাচ্ছে।
তাহলে আমাদের ট্রান্সফার প্রাইস, এ ডিভিশন ট্রান্সফার প্রাইস কি হবে? আগে টোটাল কস্ট বাইর করতে হবে, তার সাথে 25% প্রফিট যোগ করে দিব, তাহলেই হচ্ছে এ ডিভিশনের ট্রান্সফার প্রাইসটা বের হয়ে যাবে। তা আমাদের ওই রিকোয়ারমেন্ট একে ওই কথাটাই বলছে যে হোয়াট উইল বি ট্রান্সফার প্রাইস পার ইউনিট অফ ডিভিশন এ। এ ডিভিশনের ট্রান্সফার প্রাইস পার ইউনিট কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এ ডিভিশনের ট্রান্সফার প্রাইস পার ইউনিট কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আসো আমরা হচ্ছে এ ডিভিশনের ট্রান্সফার প্রাইস বের করে ফেলি। আমাদের এই নোটটা খুব মনে রাখতে হবে যে টোটাল কস্টের উপর 25% অ্যাড করে ট্রান্সফার প্রাইস এ ডিভিশন নির্ণয় করতে চাই। তাহলে আমাদের আগে হচ্ছে টোটাল কস্ট বের করতে হবে, তারপরে আমরা 25% অ্যাড করে দিব, তাহলে ট্রান্সফার প্রাইস বের হয়ে যাবে। ঠিক আছে, আমি 25% একটু মার্ক করে রাখি। 25% কার উপর অ্যাড করবা? টোটাল কস্টের উপর অ্যাড করবা, তাহলেই হচ্ছে ট্রান্সফার প্রাইস বের হয়ে যাবে। আর আমাদের রিকোয়ারমেন্ট ওয়ানে ট্রান্সফার প্রাইস পার ইউনিট বের করতে বলছে ডিভিশন এ এর জন্য। আচ্ছা, সো আমরা প্রথমে একটা হেডিং দিব যে রিকোয়ারমেন্ট ওয়ান, ক্যালকুলেশন অফ ট্রান্সফার প্রাইস পার ইউনিট অফ ডিভিশন এ। এ ডিভিশনের জন্য ট্রান্সফার প্রাইস পার ইউনিট নির্ণয়। একটা টেবিল তৈরি করব, প্রথমে পার্টিকুলার্স, তারপরে টাকা পার ইউনিট। এভাবে আমরা হচ্ছে 2 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করব। আচ্ছা, আগে আমাদের কি করতে হবে? টোটাল কস্ট বের করতে হবে, তারপরে আমরা অ্যাড করব কয় পার্সেন্ট? 25% প্রফিট অ্যাড করব, তাহলে কি পাওয়া যাবে? ট্রান্সফার প্রাইস পার ইউনিট পাওয়া যাবে। তো আমাদের দেখতে হবে যে এ ডিভিশনে কস্ট কয়টা আছে প্রশ্নে। এ ডিভিশনে কস্ট দুইটা আছে, ভ্যারিয়েবল কস্ট আর হচ্ছে ফিক্স কস্ট। তাহলে এই দুইটা কস্ট আমরা প্রথমে কি করব? যোগ করব। দেখো আমি এখানে লিখলাম যে ভ্যারিয়েবল কস্ট, এটা পার ইউনিটে দেওয়া আছে কত? 60 টাকা। সো আমি উপরে হেডিং দিব টাকা পার ইউনিট। তাহলে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 60 টাকা, এই যে 60 টাকা বসাই দিলাম। আচ্ছা, এরপর ফিক্স কস্ট আমাদের দেওয়া আছে কত? 1,20,000 টাকা। সো আমরা এই ফিক্স কস্টটাকে পার ইউনিটে কনভার্ট করে নিব। তাহলে দেখতে হবে এক বছরে কত ইউনিট উৎপাদন হয়। আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল প্রোডাকশন এক বছরে উৎপাদন হয় 5,000 ইউনিট। তাহলে আমি এই ফিক্স কস্টটাকে 5,000 ইউনিট দিয়ে ভাগ করব, তাহলে প্রতি ইউনিটের ফিক্স কস্ট বের হবে। তাহলে আমাদের ফিক্স কস্ট পার ইউনিট কত হবে? তোমার 1,20,000কে 5,000 দিয়ে ভাগ করবা, তাহলে প্রতি ইউনিটের ফিক্স কস্ট কত? 24 টাকা। 60 আর 24 যোগ করলে আমাদের টোটাল কস্ট পার ইউনিট 84 টাকা। এখন এই টোটাল কস্টের উপর 25% অ্যাড করলেই ট্রান্সফার প্রাইস বের হয়ে যাবে। সো আমরা টোটাল কস্টের নিচে লিখবো অ্যাড প্রফিট। এই যে 84 টাকা না, এটা হচ্ছে টোটাল কস্ট। সো আমি 84 টাকার 25% করব, আসবে হচ্ছে 21 টাকা। এই 21 টাকা প্রফিট অ্যাড করতে হবে, 84 সাথে 25 টাকা, সরি 21 টাকা প্রফিট অ্যাড করলে আমাদের 105 টাকা হচ্ছে ট্রান্সফার প্রাইস পার ইউনিট, যেটা আমাদের রিকোয়ারমেন্ট একে বের করতে বলেছে। সো আমাদের ট্রান্সফার প্রাইস পার ইউনিট বের হয়ে গেল কত? 105 টাকা। এখন আসো রিকোয়ারমেন্ট টু তে কি বলেছে, আমরা সেই জিনিসটা একটু দেখি। লাইভ ক্লাস তো কেউ করছে না ওইভাবে, যার কারণে হচ্ছে কোশ্চেন নেওয়ারও ওইভাবে সুযোগ নাই। তারপরে একজন মনে লাইভ ক্লাস করছো, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করো, ঠিক আছে? আর বাকি যারা রেকর্ড দেখবে, এই ক্লাসটি যারা রেকর্ড দেখবে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি হচ্ছে যে শনি সোম বুধ ক্লাস নিচ্ছি সন্ধ্যা 7টায়। সো এই ক্লাসগুলো হচ্ছে অবশ্যই করতে হবে, ঠিক আছে? লাইভ ক্লাসই করতে হবে। লাইভ ক্লাস করলে কি হবে যে তোমার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি করতে পারবা। আদারওয়াইজ কি হবে? রেকর্ডগুলো জমে যাবে, জমে গেলে কিন্তু একটা সময় গিয়ে মনে হবে যে এত ক্লাস কখন শেষ করব। হ্যাঁ, একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে নিজের মধ্যে। তো যারাই এই ক্লাসটা রেকর্ড দেখে করবা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে লাইভ ক্লাসটা করো। আমি ক্লাস নিচ্ছি, তন্ময় স্যার ক্লাস নিচ্ছে, এই লাইভ ক্লাসগুলো করো, ঠিক আছে? লাইভ ক্লাস করলে তুমি দেখবা যে লাইভ থেকে উঠতে পারবা না, মানে ক্লাসটা করতেই হবে। তো ক্লাস যখন করে ফেলবা তখন দেখবা যে হোমওয়ার্কও করতে ইচ্ছা করতেছে। আদারওয়াইজ কি হবে যে নিজে নিজে যখন রেকর্ড দেখে দেখে করবা তখন পড়াশোনাটা আসলে হয় না। সো রেকর্ড দেখা দরকার নেই, সবাই হচ্ছে লাইভ ক্লাস করো। যদি বাই চান্স কোনো কারণে লাইভ মিস হয়ে যায় সেটা তোমরা রেকর্ড দেখে নিলা, বা যখন রিভিশন করবা তখন রেকর্ডটা দেখে নিলা। বাট মেইনলি তোমাদের বুঝতে হবে যে আমাদের লাইভ ক্লাসটাই করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট ট্রান্সফার প্রাইস পার ইউনিট আমরা বের করে ফেলেছি। এবার রিকোয়ারমেন্ট টু তে আসি। রিকোয়ারমেন্ট টু তে বলছি কি হোয়াট উইল বি দ্য রেট অফ প্রফিট, প্রফিটের হার কত অন টোটাল কস্ট অফ ডিভিশন বি। মানে বলছে কি ডিভিশন বি এর যে টোটাল কস্ট, সেই টোটাল কস্টের উপর প্রফিটের হার কত, প্রফিটের হার আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো যখন কোনো ডিভিশনের প্রফিটের হার নির্ণয় করতে বলে তখন ওই ডিভিশনের প্রফিটটা আগে বের করতে হয়। আমাদের এখানে বি ডিভিশনের কি বের করতে বলেছে? বি ডিভিশনের টোটাল কস্টের উপর প্রফিটের হার বের করতে বলেছে। সো প্রফিটের হার যদি বের করতে বলে আগে বের করতে হবে বি ডিভিশনের প্রফিট কত। আমি যদি প্রফিট বের করতে পারি তাহলে ওই রেট বের করতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট প্রফিটকে টোটাল কস্ট দিয়ে ভাগ করব আর 100 দিয়ে গুণ করব, রেট বের হয়ে যাবে। আবারও বলছি, বি ডিভিশনের টোটাল কস্টের উপর প্রফিটের হার বের করতে বলেছে। তা আমি বলেছি প্রফিটের হার বের করতে গেলে আগে প্রফিট কত সেটা বের করতে হবে। তুমি যদি প্রফিটটা বের করতে পারো তাহলে রেট তো অবশ্যই বের করতে পারবা, কারণ টোটাল কস্টের উপর প্রফিটের হার। তাহলে প্রফিটটাকে উপরে বসাবা, টোটাল কস্টটাকে নিচে বসাবা। হ্যাঁ, ভাগ করে 100 গুণ করলে রেটটা বের হয়ে যাবে। তো আসো আমরা আগে বি ডিভিশনের প্রফিটটা বের করি, দেন আমরা রেট বের করতে পারবো।
রিকোয়ারমেন্ট 2 দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ রেট অফ প্রফিট অন টোটাল কস্ট অফ ডিভিশন বি। বি ডিভিশনের টোটাল কস্টের উপর প্রফিটের হার। সো প্রফিটের হার বের করার জন্য আগে আমরা প্রফিট বের করব। সো আমাদের এই স্টেটমেন্টটা করতে হবে। প্রথমে পার্টিকুলার্স লিখলাম, তারপর টাকা পার ইউনিট লিখলাম। আচ্ছা, বি ডিভিশনের পণ্যের টোটাল কস্ট 3টা। বি ডিভিশনের পণ্যের টোটাল কস্ট কয়টা, মানে পণ্যের কস্ট কয়টা? পণ্যের কস্ট হচ্ছে 3টা। এক হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে ট্রান্সফার কস্ট। কারণ বি এর কাছে কিন্তু পণ্যটা হচ্ছে সরাসরি নাই, এ এর কাছ থেকে পণ্যটা বি এর কাছে আসবে। তো এ এর কাছ থেকে যখন বি এর কাছে পণ্যটা আসবে, তখন তো ওই পণ্যের দাম হচ্ছে 105 টাকা। তাহলে বি যখন পণ্যটা রিসিভ করবে 105 টাকা পে করে এই পণ্যটা রিসিভ করতে হবে। তাহলে এই যে 105 টাকা পে করে পণ্যটা রিসিভ করবে, এইটাকেই বলা হয় ট্রান্সফার কস্ট। হ্যাঁ, যেটা এ এর নাই কিন্তু বি এর আছে। কারণ এ পণ্যটা বানাইয়া বি এর কাছে ট্রান্সফার করছে 105 টাকা করে। তাহলে বি এর একটা ট্রান্সফার কস্ট আছে 105 টাকা, এরপর আবার ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এই দুইটাও আছে। তাহলে আমরা লিখলাম যে ট্রান্সফার কস্ট ফ্রম ডিভিশন এ, এ ডিভিশন হতে ট্রান্সফার কস্ট হচ্ছে 105 টাকা। তারপরে লিখবো যে ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট আমাদের বি এর জন্য দেওয়া আছে 95 টাকা, এই যে 95 টাকা লিখলাম। আর হচ্ছে ফিক্স কস্টটা টোটালে দেওয়া আছে। সো এই 1,70,000-কে আমরা হচ্ছে 5,000 ইউনিট দিয়ে ভাগ করব, তাহলে প্রতি ইউনিটের ফিক্স কস্ট বের হয়ে যাবে। সো আমরা ফিক্স কস্ট পার ইউনিট কিভাবে পাবো? ওই 1,70,000-কে 5,000 পণ্য দিয়ে ভাগ করব, প্রতি পণ্যের জন্য আমাদের ফিক্স কস্ট হচ্ছে 34 টাকা। তাহলে ট্রান্সফার কস্ট, ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, এই 3টা কস্ট বি এর মধ্যে আছে। হ্যাঁ, বি ডিভিশনে আছে। তাহলে 3টা কস্ট যোগ করলে আমরা পাওয়া যাবো টোটাল কস্ট পার ইউনিট 234 টাকা। এখন এই টোটাল কস্ট পার ইউনিট, হ্যাঁ, তার থেকে আমরা হচ্ছে, আচ্ছা, টোটাল কস্ট পার ইউনিটের উপর প্রফিট তো সরাসরি করা যাবে না, কারণ কোনো পার্সেন্টেজ তো দেওয়া নেই, প্রফিটের হার তো দেওয়া নেই, এটা আমাদের বেরই করতে বলছে। তো তুমি টোটাল কস্টটা বের করার পর লিখবা যে অ্যাড প্রফিট, জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবা। ব্ল্যাঙ্ক রেখে তুমি সেলস প্রাইসটা বসাই দিবা 258, কারণ বি তাদের পণ্যগুলা 258 টাকা করে বিক্রি করে। আউটসাইড মার্কেটে এক একটা পণ্য কত করে বিক্রি করে? 258 করে বিক্রি করে। তাহলে তোমার কাছে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, হ্যাঁ, 258। আবারও বলছি, এই যে বলে দিয়েছে প্রোডাক্ট অফ ডিভিশন বি ইজ সোল্ড, বি ডিভিশনের পণ্যগুলো বিক্রি হয় টাকা 258 পার ইউনিট অ্যাজ ফিনিশ গুডস। মানে তৈরি পণ্য হিসাবে বি ডিভিশনের প্রতিটা পণ্য 258 করে বিক্রি হয়। তাহলে বি ডিভিশনের প্রতি পণ্যের বিক্রয় মূল্য 258, এটা তো প্রশ্নে দেওয়াই আছে। তাহলে তুমি টোটাল কস্ট যখন বের করলা 234, তার সাথে অ্যাড করবা প্রফিট, তাহলে তো পাওয়া যাবে সেলস প্রাইস। তো সেলস প্রাইস তোমার কাছে আছে 258, তুমি সরাসরি 258 বসায় দাও। এরপরে তোমার কাজ হচ্ছে সেলস প্রাইস থেকে কস্ট বিয়োগ করবা, মাঝখানে প্রফিটটা পেয়ে যাবা 24 টাকা। তুমি এই যে 258 থেকে 234 বিয়োগ করো, তাহলে প্রফিট পাওয়া যাবে কত? 24 টাকা। দুইটাকে যোগ করলে কিন্তু আবার 258 হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই পর্যন্ত স্টেটমেন্ট করার পর আমরা প্রফিটের হার বের করতে পারবো। লিখবো যে সুতরাং রেট অফ প্রফিট অন ডিভিশনাল, রেট অফ প্রফিট অন টোটাল কস্ট, টোটাল কস্টের উপর প্রফিটের হার। কি লিখলাম? সুতরাং রেট অফ প্রফিট অন টোটাল কস্ট, টোটাল কস্টের উপর প্রফিটের হার। সো টোটাল কস্টের উপর প্রফিটের হার বের করার নিয়ম হচ্ছে প্রফিট উপরে বসবে, টোটাল কস্ট নিচে বসবে, দেন ভাগ করে 100 গুণ করতে হবে। তো প্রফিট হচ্ছে কত? 24 টাকা, এই যে উপরে বসলো। টোটাল কস্ট কত? 234 টাকা, নিচে বসলো। ভাগ করে 100 গুণ করলাম, 10.26%। এটা হচ্ছে আমাদের রেট অফ প্রফিট অন টোটাল কস্ট, টোটাল কস্টের উপর প্রফিটের হার 10.26%। এ হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 2। এরপরে আমরা রিকোয়ারমেন্ট 3-তে যাব। ঠিক আছে, আমি পরের স্লাইডে যাচ্ছি। আমাদের রিকোয়ারমেন্ট 3-তে কি বলেছে এটা আমরা একটু দেখি। আচ্ছা, রিকোয়ারমেন্ট 3-তে বলেছে কি, হোয়াট শুড বি দ্য ট্রান্সফার প্রাইস অফ ডিভিশন এ, এ ডিভিশনের ট্রান্সফার প্রাইস কত হওয়া উচিত? ইফ সেম রেট অফ প্রফিট ইজ টেকেন অন ডিভিশনাল কস্ট, ডিভিশনাল কস্টের ক্ষেত্রে যদি প্রফিটের হার সেম রাখা হয়, অর্থাৎ এ ডিভিশনের প্রফিটের হার এবং বি ডিভিশনের প্রফিটের হার যদি সেম রাখা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এ ডিভিশনের ট্রান্সফার প্রাইস কত হবে? এখন শোনো, ডিভিশনাল কস্টের ক্ষেত্রে আমাদের প্রফিটের হার যদি সেম রাখা হয়, এই কথাটা যদি বলে দেয় যে প্রফিটের হার সেম রাখা হবে, ঠিক আছে, সেম রেট অফ প্রফিট ইজ টেকেন, যখন এই কথাটা বলা থাকবে যে প্রফিটের হার সেম রাখা হবে, দুইটা ডিভিশন আছে কিন্তু প্রফিটের হার সেম রাখা হবে। তো প্রফিটের হার যদি সেম রাখা হয়, সেক্ষেত্রে তোমার বুঝতে হবে যে, এখানে আলাদাভাবে এ ডিভিশনের প্রফিটের হার, বি ডিভিশনের প্রফিটের হার বের করা যাবে না। এই ক্ষেত্রে কোম্পানি একটাই প্রফিটের হার বের করবে। হ্যাঁ, যেটাকে আমরা বলবো সেম রেট অফ প্রফিট ইজ টেকেন, মানে আমাদের হচ্ছে প্রফিটের হার সেম রাখা হয়েছে। তো প্রফিটের হার সেম রাখা হইলে আমাদের এ ডিভিশনের কস্ট আলাদাভাবে বের করতে পারবো না, বি ডিভিশনের কস্ট আলাদা বের করতে পারবো না, আমরা একটা একসাথে প্রফিটের হার বের করবো। একসাথে প্রফিটের হার বের করার নিয়ম কি? আমাদের পণ্যটা বাহিরে বিক্রি হচ্ছে, বাহিরে বিক্রি হচ্ছে কত করে? 258 টাকা করে, তাই না? তো আমরা এই যে 258 টাকা করে বিক্রি হচ্ছে, এইখান থেকে এ ডিভিশনের যত কস্ট এবং বি ডিভিশনের যত কস্ট আছে,
আমরা সেই কস্টগুলো বিয়োগ করব, তাহলে কিন্তু আমাদের একটা প্রফিট বের হবে। এরপরে আমরা হচ্ছে প্রফিটের হার বের করব, অর্থাৎ প্রফিটটাকে আমরা টোটাল কস্ট দিয়ে ভাগ করব, তখন কিন্তু আমাদের প্রফিটের হারটা বের হবে। দেন আমরা এই প্রফিটের হারের উপর ভিত্তি করে ট্রান্সফার প্রাইস নির্ধারণ করব। তা আসলে আমরা এই অঙ্কটা একটু বুঝি। আমাদের প্রথমে লিখতে হবে ক্যালকুলেশন অফ নিউ ট্রান্সফার প্রাইস। আমরা নতুন একটা ট্রান্সফার প্রাইস নির্ণয় করব। এখানে পার্টিকুলার্স, টাকা পার ইউনিট, টাকা পার ইউনিট, এভাবে আমরা 3 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করলাম। আচ্ছা, প্রথমে লিখতে হবে সেলস প্রাইস। ঠিক আছে, সেলস প্রাইস এই যে 258 টাকা করে বাইরে বিক্রি হয় পণ্যটা, তাহলে আমরা সেলস প্রাইস লিখলাম আউটার কলামে 258 টাকা। তার থেকে লেস করতে হবে এ ডিভিশনে যত কস্ট আছে এবং বি ডিভিশনে যত কস্ট আছে। হ্যাঁ, সেলস থেকে যদি আমরা এ ডিভিশনে কস্ট এবং বি ডিভিশনে কস্ট বাদ দিই, তাহলেই আমাদের প্রফিটটা বের হয়ে যাবে। তো আমরা দেখি কস্ট কত। কস্ট অফ ডিভিশন এ ডিভিশনের কস্ট হচ্ছে 60 টাকা, এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। আর এই 1,20,000-কে তুমি যদি 5,000 দিয়ে ভাগ করো, তাহলে 24 টাকা হচ্ছে ফিক্স কস্ট পার ইউনিট। তো দুইটাকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 84 টাকা হচ্ছে এ ডিভিশনের টোটাল কস্ট। আর বি ডিভিশনের টোটাল কস্ট কিভাবে পাবো? ভ্যারিয়েবল হচ্ছে তোমার 95 টাকা, এই যে 95 টাকা লিখলাম। আর ফিক্স তো টোটালে দেওয়া আছে, বাট আমার পার ইউনিটে দরকার। সো 1,70,000-কে 5,000 ইউনিট দিয়ে ভাগ করো, প্রতি ইউনিটের ফিক্স কস্ট বের হয়ে যাবে তোমার 34 টাকা। সো দুইটাকে যোগ করলে টোটাল কস্ট হচ্ছে বি ডিভিশনের জন্য 129 টাকা। এখন এই দুইটাকে যোগ করে আউটার কলামে পাঠাও। 213 টাকা, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের টোটাল কস্ট। হ্যাঁ, সো আমরা সেলস প্রাইস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমাদের প্রফিট পাওয়া যাবে কত? 45 টাকা। এখন এই যে প্রফিটটা পাওয়া গেল, এই প্রফিটের সাহায্যে আমরা একটা প্রফিটের হার নির্ণয় করব। সো লিখবো রেট অফ প্রফিট অন টোটাল কস্ট। টোটাল কস্টের উপর প্রফিটের হার, অর্থাৎ প্রফিট উপরে নিচে টোটাল কস্ট, ভাগ করে 100 গুণ করে দিব। সো প্রফিট হচ্ছে কত? 45 টাকা, এই যে 45 বসাইলাম। আর আমাদের টোটাল কস্ট কত? 213, এই যে 213 বসালাম, ভাগ করে 100 গুণ করে দিব। আমাদের রেজাল্ট আসবে কত? 21.13%। ঠিক আছে, তাহলে টোটাল কস্টের উপর প্রফিটের হার 21.13%। এই প্রফিটের হার ব্যবহার করেই আমরা হচ্ছে এখন একটা ট্রান্সফার প্রাইস নির্ণয় করব। সো আমাদের ট্রান্সফার প্রাইস বের করার জন্য একটা টেবিল করতে হবে। আমরা পার্টিকুলার্স, টাকা পার ইউনিট, এইভাবে একটা হেডিং দিলাম। প্রথমে লিখবো কস্ট অফ ডিভিশন এ ডিভিশনের যে কস্ট, এ ডিভিশনের কস্ট কত? 64 আর হচ্ছে 24। হ্যাঁ, এই যে 64 তো হবে না, 60 হবে। টাইপিং মিস্টেক হয়েছে। এ ডিভিশনের কস্ট হচ্ছে এখানে 60, আর এটাকে হচ্ছে 5,000 দিয়ে ভাগ করতে হবে। ফিক্স কস্ট যেহেতু টোটালে আছে, সো এটাকে তুমি 5,000 ইউনিট দিয়ে ভাগ করবা, তাহলে প্রতি ইউনিটের ফিক্স কস্ট আসবে 24 টাকা। তাহলে 60 আর 24 যোগ করবা, তাহলে হবে 84 টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট অফ ডিভিশন এ। এখন তার সাথে আমরা 21.13% প্রফিট অ্যাড করব। তাহলে অ্যাড লিখলাম প্রফিট 84 টাকার 21.13% করলে আসে তোমার 17.75। দুইটাকে যোগ করলে আমাদের ট্রান্সফার প্রাইস চলে আসে কত? 101.75 টাকা। তো এই হচ্ছে আমাদের এ ডিভিশনের ট্রান্সফার প্রাইস পার ইউনিট কত? 101.75 টাকা। মানে যখন হচ্ছে সেম রেট অফ প্রফিট ইজ টেকেন এই কথাটা বলে দিবে, তখন আমরা এই ফরম্যাটে করব। সেম রেট অফ প্রফিট ইজ টেকেন এই কথাটা যখন বলবে, তখন আমরা এই ফরম্যাট অঙ্কটা করব। ফরম্যাটটা হচ্ছে এরকম যে প্রতিষ্ঠান, হ্যাঁ, হচ্ছে কি একটা নির্দিষ্ট প্রফিটের হার বের করবে। এটা এ এর জন্য আলাদা না, বি এর জন্য আলাদা না, এটা হচ্ছে সেম রেট অফ প্রফিট। এখন সেম রেট অফ প্রফিট বের করার নিয়ম হচ্ছে কি, যে আমাদের সেলস প্রাইসটা কত এটা দেখতে হবে। যে সেলস প্রাইস হচ্ছে 258, তো 258 লিখলা, তার থেকে লেস করতে হবে এ ডিভিশন বি ডিভিশনের সকল খরচ। তো এ ডিভিশনের একটা হচ্ছে ভ্যারিয়েবল, একটা হচ্ছে ফিক্স কস্ট। সো ভ্যারিয়েবলটা তো প্রশ্নে দেওয়া আছে 60 টাকা, এই 60 টাকা লিখলাম। আর ফিক্স কস্টটাকে তুমি হচ্ছে 5,000 ইউনিট দিয়ে ভাগ করলা, তাহলে ফিক্স কস্ট পার ইউনিট হচ্ছে 24 টাকা। দুইটাকে যোগ করলে এ ডিভিশনের টোটাল কস্ট, আবার বি ডিভিশনেরও ভ্যারিয়েবল আর ফিক্সড যোগ করলে বি ডিভিশন টোটাল কস্ট, দুইটা মিলে আমাদের প্রতিষ্ঠানের টোটাল কস্ট হচ্ছে 213। আমরা বিক্রয় মূল্য থেকে টোটাল কস্ট বাদ দিলে পাবো প্রফিট। এই প্রফিটটা কিন্তু কোম্পানির প্রফিট। তো যখনই সেম রেট অফ প্রফিট ইজ টেকেন এই কথাটা বলবে, তখন এই কোম্পানির প্রফিটটা বের করতে হবে। নট এ ডিভিশনের প্রফিট বি ডিভিশনের প্রফিট, এরকম না। আমরা কোম্পানির প্রফিটটা বের করবো, দেন তাকে টোটাল কস্ট দিয়ে ভাগ করবো। দেন দ্যাটস মিন 213 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো। তাহলে আমাদের প্রফিটের হারটা চলে আসবে 21.13%। এটা কিন্তু কোম্পানির প্রফিটের হার, এটা এরও না বি এরও না, এটা কোম্পানির প্রফিটের হার, যাকে আমরা বলি সেম রেট অফ প্রফিট। হ্যাঁ, সেম রেট অফ প্রফিট, অর্থাৎ এ বি দুইটার জন্য হচ্ছে আমাদের প্রফিটের হার কত? 21.13%। আচ্ছা, এখন এই প্রফিটের হার ব্যবহার করেই কিন্তু আমরা হচ্ছে ট্রান্সফার প্রাইস বের করলাম, 101.75 টাকা বের হইলো। এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার, রিকোয়ারমেন্ট 3-এর অ্যান্সার। তো এই পর্যন্তই থাক, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। শীটের হচ্ছে 1-2 এই দুইটা অঙ্ক তোমরা হোমওয়ার্ক করে ফেলো। আমি বেসিকটা লিখে পড়িয়েছি, ওই সময় লাইভে কেউ ছিল না। এখন সম্ভবত 2 জন ক্লাস করছো, বাট বেসিক ক্লাসটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বেসিকটা কমপ্লিট করে শীটের 1 হোমওয়ার্ক পারবা, 2 হোমওয়ার্ক পারবা, আর 3 নাম্বারটা তো আমি করাই দিলাম, 3 নাম্বারটাও করে ফেলবা। তো 1, 2, 3 এই 3টা অঙ্ক হোমওয়ার্ক থাকলো। আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।